দেশে জড়ো হয়েছে ৪৮ দল মধ্যমণি ফুটবল। এই পৃথিবী নামক গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলে সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। অবিশ্বাস্য এক কামব্যাক দেখলো লিওনেল মেসির। আর্জেন্টিনা দেখালো এবং ফুটবল বিশ্ব সেটি উপভোগ করলো। অনেক ধরনের কথা বলা হচ্ছিল, আর্জেন্টিনা বড় দলের বিপক্ষে খেলছে না, ফিফা আর্জেন্টিনাকে হেল্প করছে, পেনাল্টি পাচ্ছে বা ছোট দলের এগেনস্টে খেলা হচ্ছে। সব কিছুকে পেছনে ফেলে লিওনেল মেসির আর্জেন্টিনা আরও একবার বিশ্বকাপের ফাইনালে বড় দলের বিপক্ষে দুর্দান্ত কামব্যাকের মাধ্যমেই। আজকে আমরা সেই ম্যাচটি নিয়ে আলাপ করব। আমাদের সঙ্গে আজকে এখন মাঠের অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। নয়ন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। নয়ন ভাই, সব কিছুকে পেছনে রেখে শুধুমাত্র ফুটবল ফ্যান হিসেবে গতকালকের ম্যাচটাকে আপনি আসলে কোথায় রাখবেন? দেখেন, গতকালকের ম্যাচটা নিয়ে আমাদের সবারই চোখ কিন্তু টিভির পর্দায় ছিল এবং আমরা ভেবেছিলাম যে এটা সহজ একটা ম্যাচ হবে না, এটা অনুমেয় ছিল। এবং এখানে আমরা দুটো জিনিস দেখেছি, যে টেকটিক্যাল যে দুইজন কোচ রয়েছেন, মাস্টার মাইন্ড, তারা কিন্তু অনেক ইমপ্লিমেন্টেশন করেছেন। অ্যাট দ্য সেম টাইম প্রথমার্ধে যদি আমি খেলা দেখি, সেখানে কিন্তু একটা ফিজিক্যাল ব্যাটেল ছিল, যে ব্যাটেলে আপনি দেখবেন যে আর্জেন্টিনা প্রথমার্ধে 12টা ফাউল করেছে এবং ইংল্যান্ড 7টা, এবং দুদলই মনে হচ্ছিল যে তারা ফুটবল খেলতে আসেনি। একজন আরেকজনের সাথে জার্সি টানাটানি, আননেসারি ধাক্কা দেয়া, এবং আমার কাছে মনে হচ্ছে রেফারি দু দলের প্লেয়ারকে আরও বেশি কার্ড দেখাতে পারতো। আমি জানি না কেন দেখাননি, বাট প্রথমার্ধটা একরকম ছিল এবং দ্বিতীয়ার্ধটা ঠিক অন্যরকম ছিল। দ্বিতীয়ার্ধের পুরোটা মনে হয় একেবারে নিখুঁত ফুটবলটা ছিল, তাই না? দুটো দল খুব ট্রাই করেছে একেবারে ফেয়ার ফুটবল ম্যাচ খেলার। এবং দ্বিতীয়ার্ধে যেটা হয়েছে যে ইংল্যান্ড গোল পেয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি 72 মিনিটসে 3জন প্লেয়ার চেঞ্জ করেছে, স্কালোনি, ফ্রেশ লেগ, এবং তখন থেকে কিন্তু আস্তে আস্তে আর্জেন্টিনার কি বলবো পক্ষে যেতে থাকে বা নিয়ন্ত্রণে যেতে থাকে ম্যাচটা। পরবর্তী সময় যখন দেখে যে এক গোলে পিছিয়ে আছে বাট সময় অনেক কম, তখন 82 মিনিটে লাউতারো মার্টিনেজকে নামানোর পরেই কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত গোলটা পায় 85 মিনিটে। এবং আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড হাফ টুকেল যেটা মিস্টেক করেছে, আমি মিস্টেকই বলবো, অতিমাত্রায় ডিফেন্ডিং ছিল, আর যার কারণে সেকেন্ড ব্লক বা সেকেন্ড পরে ফার্স্ট গোল খাওয়ার পরে। সো আমার কাছে অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় চেঞ্জিংয়ে তার কিছুটা হয়তো বা ভুল ছিল। কারণ আপনি দেখেন, মিডফিল্ড হচ্ছে একটা টিমের কি বা নিয়ন্ত্রণ করে, সেখানে কিন্তু ইংল্যান্ডের গোল দেওয়ার পরে আর্জেন্টিনা যখন প্রেসিং করছিল, স্বাভাবিকভাবে অল আউট ফুটবল খেলবে, তখন কিন্তু তারা মিডফিল্ডে নিয়ন্ত্রণ করতে পারছিল না, শুধু তারা ডিফেন্ডিং ব্লক করছিল। এবং ডিফেন্ডিং ব্লকের পরে সেকেন্ড লাইন বা থার্ড লাইন ওইভাবে ছিল না, যেটা হয়তো আমরা একটু পরবর্তী সময়ে গোলগুলো অ্যানালাইসিস করতে যে আমরা দেখতে পাবো। সো এই জায়গায় মনে হয় যে টুকেল কিছুটা পিছিয়ে ছিল রাদার দেন স্কালোনি। এবং স্কালোনি যেটা দেখছিলাম যে এক গোলে পিছিয়ে থাকার পরে সে কিন্তু স্ট্রাইকিংয়ে বেশি মনোযোগ দিচ্ছিল স্বাভাবিকভাবে। এবং মেসিকে প্রথম দিকে ফার্স্ট হাফে স্পেশালি মাঝখানে খেলালো, তাকে কিন্তু উইং থেকে খেলিয়েছে, কারণ হচ্ছে মেসি মাঝখান থেকে তেমন কিছু করতে পারছিল না। এবং মেসি যেটা পারে যে সে ক্রস তার নিখুঁত, সেটা কিন্তু আমরা দেখেছি গোল হওয়ার আগ পর্যন্ত সে ক্রস করেছে, ডিপ বল ক্রস করেছে, এবং স্পেশালি মেসির দিকে ওভারলোড করেছে আর্জেন্টিনা টিম, এবং এখান থেকে কিন্তু অনেকগুলো ক্রস এসেছে এবং গোলগুলো এসেছে। সো সেইটারই কিন্তু টেকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পেয়েছি গতকাল ম্যাচে। রাইট নয়ন ভাই, বলা হচ্ছিল, আমি শুরুতেই যেটি বলছিলাম যে আর্জেন্টিনাকে ফেভার করছে, আর্জেন্টিনা বড় দলের এগেনস্টে খেলছে না, বড় দলের এগেনস্টে খেললে এই দলটা কেমন করে সেটা একটা দেখার বা সেটি দেখানোর ব্যাপার ছিল। তারপর হচ্ছে ফিফা বা রেফারির অ্যাসিস্ট্যান্স পাচ্ছিল, এই ধরনের অনেক কথা ছিল। গতকালকের ম্যাচে তো এই ধরনের কোনো অভিযোগ তোলার সুযোগ ছিল না, এবং ইংল্যান্ডকে নিয়ে প্রশ্ন তোলার নিশ্চয়ই সুযোগ ছিল না। না, অফকোর্স, কারণ গতকালকের ম্যাচটা দেখে আমার কাছে মনে হয়েছে রেফারিংয়ে এখানে কোনো ধরনের ডাউট ছিল না। আর দেখেন, ফুটবল খেলায় আলোচনা সমালোচনা থাকবে, এটা আসলে এক পেশে হলে সে খেলাটা মজা লাগবে না। সো এটা পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা থাকবে, দ্যাট ইজ দ্য বিউটি অফ ফুটবল। সো আমি মনে করি যে এটা যার যার জায়গা থেকে তার স্বাধীনতা আছে, তার নিজস্ব চিন্তাভাবনা দেয়া বা প্রয়োগ করার, কিন্তু এটাই ফুটবল। অ্যাকচুয়ালি ফুটবলে এক পেশে কোনো কিছুই হবে না, ফুটবলে আলোচনা থাকবে, অনেক ধরনের ভার্চুয়াল কথা থাকবে।
বাট দিন শেষে ফুটবলের জয় জয়কার হবে, এটাই স্বাভাবিক। এন্ড ওয়ান্স অ্যাগেইন আর্জেন্টিনার ম্যাচ এবং সেখানে লিওনেল মেসিকে কথা হবে না, নিয়ে কথা হবে না, এটা মনে হয় অনেকটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এর আগে আমরা দেখেছি গত ওয়ার্ল্ড কাপে যেমন নকআউটে সবগুলো ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, এখন পর্যন্ত এবারের আসরেও সবগুলো নকআউটে ম্যান অফ দ্য ম্যাচ। এবং গতকালকে তিনি যেটি করলেন, তিনি কোনো গোল পাননি, স্টিল তিনি যেভাবে দলকে ফিরিয়েছেন পুরো ম্যাচে, তিনি যেভাবে পুরো ম্যাচটা রান করেছেন, লিওনেল মেসিকে নিয়ে আপনার কাছ থেকে স্পেশালি শুনতে চাই। আমার কাছে মনে হয় আমার মতো ক্ষুদ্র একজন কোচ লিওনেল মেসিকে নিয়ে ডিফাইন করার কোনো সুযোগ নেই, বা আমার সেই যোগ্যতা নেই। কারণ আপনি যদি মেসিকে নিয়ে আমরা কথা বলি, এটা ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এবং মেসিকে নিয়ে আমরা জানি সে অন্য গ্রহের ফুটবলার বলা হয়, এবং তাকে হিউম্যান বিং বলা হয় না। তখনই তাকে হিউম্যান বিং বলা হয় যখন সে ইজি চান্সেস মিস করে অথবা পেনাল্টি মিস করে স্পেশালি। তো মেসি ছিল অনবদ্য, এবং ডেফিনেটলি মেসির জন্য সবাই খেলেছে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, স্কালোনি যে 8 বছর নিয়ে কাজ করছে আর্জেন্টিনা টিমকে, সো টেকটিক্যালি কিছুটা চেঞ্জ করেছে, বাট আমার কাছে মনে হয় সাইকোলজিক্যালি তারা অনেক বেশি বেটার। মানে ইফ আই কম্পেয়ার যে 2022 ওয়ার্ল্ড কাপ, এবং দেখেন যে আর্জেন্টিনা কিন্তু এই আর্জেন্টিনা আমরা দেখিনি। আমরা এই ওয়ার্ল্ড কাপে দুবার পিছিয়ে থেকে যেভাবে তারা কামব্যাক করেছে, এবং 10 মিনিট 13 মিনিটের ব্যবধান 2 গোল 3 গোল, এই আর্জেন্টিনাকে আমি দেখিনি 8 বছরে, বা আগেও মনে হয় দেখিনি। না, আর্জেন্টিনার হিস্ট্রিতে এরকম ছিল না যে তারা কখনো তারা কখনো পিছিয়ে পড়ার পরে তারা কামব্যাক করার নজিরই ওদের ছিল না। এই প্রথমবার তারা হচ্ছে সেটি দেখাচ্ছে, 2 গোলে পিছিয়ে থাকার পরে তারা কামব্যাক করছে। এই যে আজকে ইংল্যান্ডের এগেইনস্টে পিছিয়ে থাকার পরে তারা কামব্যাক করছে। সো এইটা কিন্তু বিশ্বকাপে আর্জেন্টিনার রেকর্ডও এক ধরনের, কামব্যাকের নজির তাদের মানে আগে সেভাবে ছিল না। দেখেন ফুটবলে কিন্তু 4টা কর্নার থাকে। সো আমি যদি বলি ফিটনেস, টেকনিক, ট্যাকটিক্স অ্যান্ড সাইকোলজি পার্ট, অথবা সাইকো সোশ্যাল পার্ট। সো একটা কোচ কিন্তু এই লেভেলে আপনি টেকনিক অ্যান্ড ফিটনেস খুব বেশি আমাদের চেঞ্জ করার সুযোগ নেই। আপনি কি করতে পারেন, আমরা যেটা দেখেছি নকআউট থেকে স্পেশালি টেকটিক্যালি মানে অনেক চেঞ্জ করেছে, এবং সারপ্রাইজলি এসেছে টেকটিক্যালি এবং সাইকোলজিক্যালি। এবং আমার কাছে মনে হয় যে স্কালোনি এই সাইকোলজি নিয়ে অনেক কাজ করেছেন, স্পেশালি তার কোচিং স্টাফ, এবং সেইখানে আমরা কিন্তু সিগনিফিক্যান্ট চেঞ্জ দেখেছি, যেটা কিন্তু আগে আর্জেন্টিনার সাথে আর একটা বড় পার্থক্য আমরা দেখেছি। যারা পিছিয়ে থেকে এইভাবে কামব্যাক করা, এবং মুহূর্তে মুহূর্তে তার টেকটিক্যাল প্ল্যান চেঞ্জ করা, প্লেয়ার কখন কিভাবে কাকে খেলাতে হবে, এবং সেই প্লেয়ারটা কিভাবে ম্যাচে প্রভাব বিস্তার করবে, সেটাই কিন্তু স্কালোনির মাধ্যমে আমরা দেখেছি এই ফুটবল ওয়ার্ল্ড কাপে। এটা এক কথায় অনবদ্য। এক্স্যাক্টলি। স্ক্যালোনিকে নিয়ে আপনারা যারা কোচিং করেন, আপনারা আমার মনে হয় আপনারা স্ক্যালোনিকে নিয়েও ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারবেন। আমরা সেই আলাপেও যাব। তার আগে আমরা একটু গতকালকের ম্যাচের কিছু সেভ দেখতে পারি, কিছু গোলস দেখতে পারি। আর্জেন্টিনা যখন 1-0 গোলে পিছিয়ে পড়ে, তারপর থেকেই আমরা দেখছিলাম যে একেবারে মুহুর্মুহু আক্রমণ তারা করছিল, এবং ম্যাক্সিমাম সময় বল ছিল কিন্তু হচ্ছে ইংল্যান্ডের এন্ডেই, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ডের একটা দুর্দান্ত রিফ্লেকশন সেভ, এবং জর্ডান পিকফোর্ড ওয়ান অফ দ্য ফিটেস্ট গোলকিপার অ্যান্ড অ্যাক্রোবেটিক। আমরা জানি ইংলিশ প্রিমিয়ার লিগে সে দুর্দান্ত খেলে। সো আমি বলবো ভেরি গুড, এবং পিকফোর্ডই অনেকটা আগ পর্যন্ত এক্স্যাক্টলি গোল কনসিড করার আগ পর্যন্ত কিন্তু পিকফোর্ড বেশ কিছু সেভ দিয়েছেন। আমরা মানে এখনো তার একটা ভালো সেভ দেখব হেড থেকে সম্ভবত। এটা আগের গোলটা সেভটাই আমরা দেখছি, এরপরে পরের সেভগুলো, হ্যাঁ এটা পরের সেভটা আমরা দেখতে পাচ্ছি। এটাও খুব একটা অসাধারণ সেভ ছিল। খোলা চোখে আসলে যতটা সহজ মনে হয় নয়ন ভাই, আপনি গোলকিপিং কোচ, এইটা কি আসলে এই একেবারে আমরা এটাকে বলি হচ্ছে ক্লোজ রেঞ্জ শট, না ক্লোজ রেঞ্জ থেকে, এখান থেকে কি আসলে এইভাবে মানে অসাধারণ রিফ্লেক্স অ্যাকশন না থাকলে কি এটা সম্ভব? রিফ্লেকশন আসলে সব গোলকিপার একই না। আমি যেটা বলছিলাম যে জর্ডান পিকফোর্ড ভেরি মাচ অ্যাক্রোবেটিক, এবং তার ফিটনেস লেভেল কিন্তু দুর্দান্ত, এক্সট্রিম লেভেলের, এবং সেটা কিন্তু আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে অনেকবার দেখেছি। সো সেইটারই কিন্তু আমরা বহিঃপ্রকাশ দেখলাম যে ওই ওয়ার্ল্ড কাপে, এবং আর্জেন্টিনাকে ঠেকিয়ে রেখেছে গোল খাওয়ার আগ পর্যন্ত একমাত্র জর্ডান পিকফোর্ড। হ্যাঁ, আমরা আরো কিছু সেভ আছে সেগুলো একটু দেখতে পারি। Waiting on the right, he's made an impact already at right back, the substitute. In from De Paul.
এখানেও ডিপলের এটা দুর্দান্ত ক্রস ছিল, যদিও এটার জন্য খুব বেশি পরীক্ষা দিতে হয় এটা খুবই একটা ইজি সেভ। আমরা এরপরে সেভটাও দেখতে পারি। এই সেভটাকে নয়ন ভাই আপনি কিভাবে ডিফাইন করেন? অসাধারণ, এক কথায় অসাধারণ, দারুণ, একেবারে বুলেট গতির একটা শট ছিল, পাওয়ারফুল শট এক্স্যাক্টলি। এবং সে লেফটে, এই জন্য তার বাম হাতটা বেশি আসে জর্ডান পিকফোর্ড। দুর্দান্ত সেভ, নিঃসন্দেহে বুলেট গতির একটা শট। আমরা গোলগুলো দেখতে পারি। আর শুরুতেই গোল করেছিল ইংল্যান্ড এবং ম্যাচের তখন পর্যন্ত 50-50 চান্সই ছিল আসলে। দুই দলই অ্যাটাক করছিল, অ্যাটাক পাল্টা অ্যাটাক হচ্ছিল। সেখান থেকেই আমরা দেখি প্রথমে গোলটা পায় ইংল্যান্ড এবং তারা লিড নিয়ে নেয়। এইটাই সম্ভবত ইংল্যান্ডের। আমি কি একটু পজ প্লিজ, আমি কি একটু ব্যাকে যেতে পারি আমরা? জি, আরেকটু পেছনে, আরেকটু পেছনে প্লিজ, পজ প্লিজ, একটু সামনের দিকে, স্টপ প্লিজ। আমি সামনে থেকে জি প্লিজ, আরেকটু পেছনে যাবে যেখানে ছিল। হ্যাঁ, আরেকটু পেছনে, জি, আরেকটু পজ প্লিজ। জি, এখানে দেখেন ঠিক ক্রস করার আগে, জি, এটা মলিনা ছিল, রাইট, গর্ডন, সে কিন্তু ক্রস করার আগে একবার স্ক্যান করেছে তাকে, সে কোথায় আছে। এখানে অপশনস হচ্ছে দুইটা, হয় এখানে দিবে হ্যারি কেইন সম্ভবত, অথবা গর্ডনকে দিবে। বাট এই মলিনার রেসপন্সিবল গর্ডন, মলিনা কিন্তু এখানে যাবে না। সো আমরা যদি একটু সামনের দিকে যাই, আমরা স্ক্যান করেছে, পজ প্লিজ। বল কিন্তু অলরেডি ডেলিভার্ড, এবং মলিনা দেখেন সে কিন্তু জানে না যে গর্ডন অলরেডি তার পেছনে চলে আসছে। সো এইটার প্রবলেমটা হচ্ছে, বল যদি এই পাশ থেকে আসে, তার বডি পজিশন মানে টোটালি রং। সে বলের দিকে তাকিয়ে আছে, বাট তার পেছনে যে প্লেয়ার আছে গর্ডন, সে কিন্তু খেয়াল করেনি। বাট সে যদি 50-50 থাকতো, তখন সে বলও দেখতে পারতো এবং ম্যানকে স্ক্যান করতে পারতো। তো আমার কাছে মনে হয় এটা ভেরি সিলি মিস্টেক, এবং গোল খাওয়ার পরে কিন্তু তাকে চেঞ্জ করেছে। সো আমরা যদি গোলটা একটু দেখি, এবং সে কিন্তু জানে না যে তার পেছন থেকে সে এসে গোলটা করছে, সামনে এসেছে। তো আমার কাছে এটা মানে একটা অবিশ্বাস্য মনে হয়েছে এই লেভেলের এই গোলটা কনসিড করাটা। এক্স্যাক্টলি, ওয়ার্ল্ড কাপ স্টেজে আসলে এই ধরনের মিস্টেক, আপনি অফ এয়ারে বলছিলেন যে একেবারে পাড়া মহল্লার ফুটবল খেলেছেন এক্স্যাক্টলি মলিনা। সো হ্যাঁ, নাহুয়েল মলিনা কিন্তু আমরা দেখেছি এর আগে আর্জেন্টিনার গত ওয়ার্ল্ড কাপ জয়ী দলের বা গত কোপা জয়ী দলের সদস্য, এবং পারফর্মও তিনি করেছেন। এই মিস্টেকটা আসলে এই সময়টাতে এসে, মানে এইগুলো তো আসলে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মিস্টেক, বাট এই ধরনের মিস্টেকগুলো আসলে কখন করে থাকেন ডিফেন্ডাররা? আসলে ডিফেন্সের উপরে যখন অনেক চাপ থাকে, তখন মনোযোগ, হিউম্যান বিং আসলে 90 মিনিট খেলা, এটা মানে এটা লম্বা একটা সময়। কারণ 90 মিনিটে আপনি অনেকগুলো অ্যাকশন হয়, একটা প্লেয়ারের 20টা-30টা অ্যাকশন হতে পারে। তো সব অ্যাকশনে কিন্তু সেভাবে কনসেন্ট্রেট করতে হয় না, এবং গোলকিপার এবং ডিফেন্স এমন একটা পজিশন, আপনি একটা মিস্টেক করলে সেখানে কিন্তু আপনাকে মাসুল দিতে হবে, সেইটাই কিন্তু আমরা দেখেছি। রাইট, এবং এখানে এমিলিয়ানো মার্তিনেজের খুব বেশি কিছু করার না, এখান থেকে এত 6 ইয়ার্ডের ভেতর থেকে আসলে এখান থেকে যদি বল মারা হয়, রিয়াকশন টাইম আসলে অনেক কম, এবং আপনি দেখবেন মার্টিনেজ কিন্তু নিয়ার পোস্ট থেকে এসেছে। সো সেইখান থেকে আসলে অ্যাডজাস্ট করা এটা অবিশ্বাস্য, এটা হয় না সাধারণত, হওয়ার কথাও না। আমরা একটু আর্জেন্টিনার গোলগুলো দেখতে পারি। আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করেছে এরপর, সেগুলো আমরা একটু দেখতে পারি। প্রথম গোলটা আর্জেন্টিনা পায় হচ্ছে তারা গোল হজম করার, আমরা যদি একেবারে গুণে বলি 26 মিনিট পর। পজ প্লিজ, একটু পজ করবেন, একটু আগে থেকে পজ করবেন, আরেকটু ব্যাকে যাই আমরা, একটু সামনে প্লিজ, একটু পজ প্লিজ। আমি যদি একটু সামনে থেকে দেখাই, তো ইংল্যান্ড হারার পেছনে অন্যতম কারণ হচ্ছে তাদের অতিমাত্রায় ডিফেন্ডিং, এবং আমি যেটা একটু আগেও আলোচনা করছিলাম যে তাদের মিডফিল্ড কন্ট্রোল করার মতো এরকম প্লেয়ার ছিল না। এবং বেলিংহাম কেন এত লম্বা সময় তাকে খেলিয়েছেন টুকেল আমি জানি না, ওকে কিন্তু টায়ার্ড মনে হচ্ছিল। যাই হোক, তাদের হয়তো বা বেঞ্চে এরকম প্লেয়ার ছিল না। দেখেন সেকেন্ড হাফ স্পেশালি
ফার্স্ট হাফে মেসি সেন্ট্রালি খেললেও সামটাইম ডানে বামে গিয়েছে, কিন্তু সেকেন্ড হাফে পুরোটা সময় কিন্তু রাইট Right-wing-এ সাইডে ছিল। জি। কারণ মেসি কিন্তু মাঝখান থেকে কোনো শট নিতে পারছিল না, সো সেন্ট্রালি ইংল্যান্ড ব্লক করেছে, যার কারণে মেসি যেটা আছে যে তার ক্রস করার বা ভালো ক্রস করার এবিলিটি রয়েছে, সেটাই কিন্তু বারবার আমরা দেখেছি। এই গোলের আগেও কিন্তু মেসি ক্রস করেছে এবং হেড হলেও সেখান থেকে গোল আসেনি। বাট এখানে টেকনিক্যালি আমি যদি দেখি, এখানে মেসির পায়ে যখন বল এখানে চলে আসছে একটু পরে 2v1, দ্যাটস ওকে। বাট আমার প্রশ্নটা হচ্ছে এখানে আর্জেন্টিনার 5 জন প্লেয়ার এগেনস্টে, 1 2 3 4 5 জনের এগেনস্টে 8 জন, পুরো 10 জনই এখানে 8 জন, 8 জন এখানে প্লেয়ার। রাইট। আমার কাছে মনে হয় যে এখানে তাদের খুব বেশি প্লেয়ার ছিল। এখানে একটা প্লেয়ার সেকেন্ড লাইনে যদি থাকতো, তাহলে আপনি দেখেন মেসির কয়টা অপশন এখানে। মেসির হয়তোবা ক্রস করবে, অথবা ডিপলকে ব্যাক করতে পারে। এটা ডিপল সম্ভবত, জি, right? ডিপল, এটা এনজো, ওখানে এনজো ফার্নান্দেজ, অথবা লাস্টে ওকে দিতে পারে। জি। সো এইখানে কিন্তু কোনো প্লেয়ার নেই, এবং এখানে ডিপল বা এনজোকে বল দিলে প্রায় 12 13 14 গজ দূরে এখান থেকে এসে কিন্তু কাভার করতে পারবে না, সেইটাই কিন্তু আমরা দেখেছি। সো আমার কাছে মনে হয়েছে যে একটা লাইনের পরে আরেকটা প্লেয়ার যদি থাকতো আর্জেন্টিনা, ইংল্যান্ডের, তাহলে সহজেই কিন্তু বলটাকে চেজ করতে পারতো। আমি যদি একটু ফরওয়ার্ডের দিকে যাই প্লিজ, একটু আগে যাই। জি। পজ প্লিজ। দেখেন অলরেডি এনজোর পায়ে বল, এখান থেকে ফরওয়ার্ডে আসছে কে, বেলিংহাম। বেলিংহাম, জি। আরেকটু যদি ফরওয়ার্ডের দিকে যাই প্লিজ, আরেকটু ফরওয়ার্ড, জি। সো স্টপ প্লিজ। ততক্ষণে কিন্তু সে অলরেডি Shoot করে ফেলেছে। শুট করে ফেলেছে, এবং এটা আমি বলবো যে খুবই একটা বুদ্ধিদীপ্ত শট। আমরা যদি যদি পরবর্তীতে আরো দুই replay একটা দেখি, টাচ দিতে যেত সেক্ষেত্রে কিন্তু বল রিকভার এবং করে ফেলতে সে পারত কিন্তু ইংল্যান্ড। নিয়ার পোস্টে দেখিয়েছে, লাস্ট মোমেন্টে সে অ্যাঙ্কেল ঘুরিয়েছে ফার পোস্টে। সো এটা টেকনিক্যালি ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। এনজো ফার্নান্দেজ এই শটটা নেওয়ার আগে আপনি বলছেন যে এই যে একটা টেকনিক্যাল খেলা, একটা মাইন্ড গেম কিন্তু তিনি খেলেছেন, নিয়ার পোস্টে অ্যাঙ্গেল করে তিনি হচ্ছে ফার পোস্টে নিয়েছেন। তার আগ পর্যন্ত এনজো ফার্নান্দেজ এর আগে এই ধরনের শট এই জায়গা থেকে অন্তত আরো 4টা নিয়েছেন, কমপক্ষে 3 থেকে 4টা শট নিয়েছেন। একটা পিকফোর্ড যেটি সেভ করলেন, একটা বাইরে দিয়ে গেল, উপর দিয়ে গেল। সো আমার মনে হয় টানা ওই প্র্যাকটিস করার কারণেই শেষ পর্যন্ত তিনি সেই সাকসেস। না, এই ধরনের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের আসলে আপনি দেখেন, সে কিন্তু শুটিং করেনি, সে নেয়ার পোস্টে, এই যে আমরা দেখতে পাচ্ছি সে নেয়ার পোস্টের বডি পজিশন ছিল, সে শেষের দিকে অ্যাঙ্কেলটাকে ঘুরিয়ে দিয়েছে। এবং এই যে সময়টা, এই সময়টা গোলকিপারের জন্য এনাফ না, অনেক অল্প সময় তা রিঅ্যাক্ট করার জন্য অ্যাজ এ গোলকিপার কোচ আমি বলবো। কারণ সে ভাবছিল যে সে হয়তো বা নেয়ার পোস্টে মারবে, এত অল্প সময় আসলে পিকফোর্ডের কিছুই করার ছিল না। এক্স্যাক্টলি। আমরা এর পরের গোলটা দেখতে পারি, এর পরের গোলটাও এসেছে For the second time, he's hit both posts. Oh. গোলের আগেই ম্যাকঅ্যালিস্টারের বলটা পোস্ট থেকে ফিরে এসেছিল। আমরা যদি একটু পেছনে যেতে পারি প্লিজ, একটু পেছনে, একটু পেছনে। একটু আগে প্লিজ, একটু আগে, একটু আগে, স্টপ প্লিজ। একটু সামনে যদি যাই, অল্প একটু সামনে। স্টপ প্লিজ। দেখেন মেসি নর্মালি উইং থেকে কি করেছে আগের গুলোয়, হয় ক্রস করেছে অথবা প্রথম গোলটা সে পাস দিয়েছে। জি। তো তারা কিন্তু সেটাই ভাবছিল যে হয়তোবা মেসি ক্রস করবে অথবা পাস দিবে, কিন্তু মেসি যেটা করেছে, মেসি এখানে আসার পরে ঠিক এটার অ্যাকশনের আগেই সে বডি ফেইন্ট করেছে যে সে হয়তোবা পাস দিবে। এবং মেসি কখনই, যেহেতু তার উইকার ফুট, সে একবারও 90 মিনিটসে কিন্তু ভিতরে যায়নি। Right. সো দ্যাট ইজ দ্য ডিফারেন্ট, মানে ফ্রম আদার প্লেয়ার্স। সো এইটাই কিন্তু, এবং তার সামনে কিন্তু অনেক স্পেস আছে। আমি যদি একটু সামনের দিকে যাই, একটু সামনের দিকে যাই। স্টপ প্লিজ। আরেকটু আগে কি যাওয়া যাবে কি? আরেকটু আগে, হ্যাঁ, আরেকটু আগে, একটু আমরা পেছনে যদি যাই আরেকটু। ঠিক আগে, আরেকটু আগে প্লিজ। মেসির পা থেকে বলটা যাওয়ার আগে। ওকে, স্টপ প্লিজ, পজ। সো এইখানে দেখেন ঠিক এর পরপরই কিন্তু মেসি ক্রস করে, এবং তাদের সারপ্রাইজলি ভেবেছিল যে বাম দিকে যাবে, বাট সে তার উইকার ফুট দিয়ে স্পেসটাকে অ্যাটাক করে সে ডান পায়ে ক্রস করেছে। এবং এখানে যদি আমি একটু দেখি 2v1 সিচুয়েশন, এটা ঠিক আছে, বাট এখানেও 2v1 অলমোস্ট, বা এখানে প্লেয়ার আছে, বাট এটা হচ্ছে মেইন, এখানে স্ট্রাইক করতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ডের এই ডিফেন্ডারটা তাকে আরেকটু ক্লোজ ডাউন করতে পারতো। কারণ আপনি দেখেন
ইংল্যান্ডের প্লেয়ার কিন্তু আর্জেন্টিনার প্লেয়ার চেয়ে অনেক হাইটেড প্লেয়ার, জি এবং লাউতারো মার্টিনেসের সামনে যে ডিফেন্ডার রয়েছে সে কিন্তু অনেক মানে লম্বা তার চেয়ে। তো সেই জায়গায় আসলে Stones এই ছিল ধরনের একটা দুর্দান্ত বল দেয় এবং গোল করা, এটা আসলেই অনেক দূর হবে ব্যাপার, সেটাই কিন্তু আমরা দেখেছি। এবং এই মেজারমেন্টটা নয়ন ভাই, এই যে আপনি বলছেন দুই পাশে দুইজন লম্বা প্লেয়ার, মাঝখানে কিছুটা কম্পারেটিভলি কিছুটা খাটো আমি একটু ফুটবলার, pause দিব, please। লাউতারো মার্টিনেজ। এবং লাউতারো মার্টিনেজ ভেরি এক্সপেরিয়েন্সড স্ট্রাইকার, এবং দেখেন দুই ডিফেন্ডার মাঝখানে কিন্তু সে অবস্থান করেছে, জি। সে কিন্তু কারোর সাথে যায়নি, যার কারণে সে এখানে একটা গ্যাপ তৈরি করেছে, মানে ফ্রন্ট প্লেয়ার থেকে এবং ব্যাক প্লেয়ার থেকে। দ্যাট ইজ তার কি বলবো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। এক্স্যাক্টলি। এবং মেসির কথা যদি আপনি বলেন, আপনি বলছিলেন যে ডান পায়ে তিনি এখান থেকে মানে বলটা ক্রস করবেন, সেটাও হয়তো তাদের ডিফেন্ডাররা ভাবতে পারেনি ইংল্যান্ডের। এটা একটা ব্যাপার। আপনি বলছেন লাউতারো মার্টিনেজের পজিশনিং সেন্সটা, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স অবশ্যই। অ্যাট দ্য সেম টাইম দুজন লম্বা প্লেয়ারের মাঝখান থেকে, মানে মাঝখান দিয়ে একজন কম্পারেটিভলি খাটো একজন ফুটবলারের মাথায় বলটা পৌঁছানো, এটাও নিশ্চয়ই সহজ কাজ না। না, অবশ্যই স্ট্রাইকারের কাজই হচ্ছে তার ইন্টেলিজেন্ট মুভমেন্ট এবং প্রতিপক্ষের ডিফেন্ডারকে ধোকা দেয়া, এবং সেটাই কিন্তু সে করেছে। এবং দেখেন লাউতারো মার্টিনেজ কিছু ম্যাচ স্টার্টিং 11-এ খেলেছে, জি, এবং অনেকগুলো ম্যাচে চেঞ্জিংয়ে খেলে সে কিন্তু দলকে বাঁচিয়েছে, এবং যখনই সে নেমেছে তখন সে 100% দেওয়ার চেষ্টা করেছে। সো এইটা একটা টিম ওয়ার্কের একটা অংশ। কখনই মনে হয়নি যে আমাকে কেন চেঞ্জিংয়ে নামানো হলো বা কেন আমি স্টার্টিং 11 ডিজার্ভ করি। সো আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপের আমি যদি 2-3টা টিমের কথা বলি, টিম ওয়ার্ক স্পেশালি, সো আর্জেন্টিনা তার মধ্যে অন্যতম। আর্জেন্টিনা আমার মনে হয় এই যে তাদের প্লেয়ারদের, ওই যে গতকালও আমরা ইংল্যান্ডের যারা পণ্ডিত আছেন বা যারা হচ্ছে সাবেক প্লেয়াররা আছেন, তারা সবাই যেটি বলছিলেন যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার বাই প্লেয়ার যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে ইংল্যান্ড মানে অনেক আগানো, আর মাচ মোর বেটার। বাট তারপরেও হচ্ছে তারা শুধুমাত্র টিম গেম দিয়ে মনে হয় ইংল্যান্ডকে আউটপ্লে করে দিল। না, আমি দু দলে যদি ইন্ডিভিজুয়াল প্রোফাইল আপনি চেক করেন বা দেখি, সেই ক্ষেত্রে ইংল্যান্ডের প্লেয়ার আর্জেন্টিনার প্লেয়ারের চেয়ে অনেকটা এগিয়ে, অবশ্যই, এবং তার এক্সপেন্সিভ প্লেয়ারও। বাট আর্জেন্টিনা মানে ইদানিংকালে তারা ইউরোপে খেলছে, এটা একটা বিষয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্কালোনি। সো স্কালোনি টিমটাকে কিভাবে এক করে খেলিয়েছে, এবং বিপদে কিভাবে স্কালোনি, নিশ্চয়ই সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, সে কিন্তু একটা ম্যাচে কেঁদেছিল। জি, সে বলছিল যে আমাকে কতবার আর বাঁচাবে টিম। গত ম্যাচের পরে আমরা দেখেছি। তো এটা একটা টিম ওয়ার্কের একটা অংশ, এবং স্কালোনি যেটা করেছে যে তার কি বলবো যে সে টিমটাকে এক করেছে, একটা প্রাণে নিয়ে এসেছে। সো এইটাই আমার কাছে মনে হয় স্কালোনির সবচেয়ে বড় অবদান এই পর্যন্ত আসার জন্য। রাইট, স্ক্যালোনিকে 10 আউট অফ 10 দিতেই হবে। তিনি যেভাবে আসলে দলকে 100, আমার মনে হয় একটু বেশি দেওয়া উচিত, আরেকটু বেশি দেওয়া উচিত, 11 আউট অফ 10 বা 12 আউট অফ 10। ওকে, আমরা নিজেদের থেকেও কিছু তাকে দিয়ে দিব। নয়ন ভাই, আমরা আপনার কাছে ফিরবো, আরো আলোচনা করবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। নয়ন ভাই, আমরা আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ নিয়ে কথা বলছি। বাংলাদেশ সবসময়ই চলে আসে, বাংলাদেশে যেহেতু আমরা বাংলাদেশের খেলা নিয়েই বেশিরভাগ আলাপ করে থাকি। ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচ নিয়ে আমরা যেসব আলাপ করছিলাম, আমরা মাঠের খেলাটা দেখছিলাম। আমরা যদি পরিসংখ্যানগত দিকগুলো দেখি, সেক্ষেত্রে আমরা আসলে জানতে পারবো যে পুরো ম্যাচে আসলে কে কতটুকু সময় নিয়ন্ত্রণ করেছে। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে 64% বল ছিল হচ্ছে আর্জেন্টিনার পায়ে। এর মধ্যে হচ্ছে আর্জেন্টিনা যখন গোলটা কনসিড করে 58 মিনিটে, এরপরে যে সময়টুকু, যতটুকু সময় খেলা হয়েছে, বাকি 38-40 মিনিটের মতো, সেই পুরো সময়টাতে আর্জেন্টিনার পায়ে বল ছিল 88% সময়। নয়ন ভাই, না, এটাই খুবই স্বাভাবিক, কারণ ইংল্যান্ড ভাবছিল যে অল্প সময় আছে, তারা ডিফেন্ডিং লো ব্লক করবে, এবং সেটাই করেছিল। তারা 4 ব্যাক দিয়ে শুরু করলো, সেই সময়টা তারা সামটাইম 5 সামটাইম 6 দেখেছি আমরা, এবং একটা গোলে আমরা দেখেছি 8 জন এক লাইনে। সো এইটাই তাদের ভরাডুবির কারণ আমি মনে করি। এবং তাদের স্ট্র্যাটেজি ছিল যে লো ব্লক করে, যেটা আমরা একটা ম্যাচে দেখেছি, তারা 10 জন নিয়ে যেভাবে লড়াই করেছে, হয়তোবা তারা ভেবেছে এই ম্যাচটাও তারা সেইভাবে খেলবে, কিন্তু সেটা হয়তোবা পারেনি। এবং যেহেতু লো ব্লকে আছে, তো ডেফিনেটলি সেক্ষেত্রে বল পজিশন আর্জেন্টিনা বেশি থাকবে, এটাই খুবই স্বাভাবিক। এবং লো ব্লক খেলে সেখান থেকে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলবে।
কিন্তু আর্জেন্টিনার এক্সপিরিয়েন্সের কাছে আমার কাছে মনে হয় যে এখানে ইংল্যান্ড হেরে গেছে। ধরাশায়ী ইংল্যান্ড। এবং ইংল্যান্ড আমার মনে হয় আর্জেন্টিনাকে এত লাইটলি নেওয়া উচিত হয়নি, যেভাবে তারা এর আগের ম্যাচগুলোতে কামব্যাক করেছে এবং যেই দলে লিওনেল মেসি থাকেন সেখানে তাদেরকে নিজেদের বক্সে আমন্ত্রণ জানানো, এটি মনে হয় তাদের জন্য একটা বড় ভুলের ব্যাপার। না, অতিমাত্রা ডিফেন্সের জন্যই তারা কিন্তু এই ম্যাচটা হারার পেছনে কারণ। এবং আপনি দেখেন এখানে আর্জেন্টিনাকেও আপনার ক্রেডিট দিতে হবে, কারণ যখনই ক্রস আসছিল আর্জেন্টিনার 4 থেকে 5 জন প্লেয়ার বক্সে, নর্মালি 3 জন বা 4 জন থাকে, 5 জন 6 জন বক্সে। সো আপনি সবসময় যে হেডে জিতবেন বা সবসময় যে ব্যাটেলে জিতবেন সেটাকে বলা যায় না, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং লাকি বলবো ইংল্যান্ডের ক্ষেত্রে যে তারা আর্জেন্টিনা বেশ কয়েকটা হেডে বল মারলেও সেখান থেকে কিন্তু হয়তো অন টার্গেটে শট করলেও মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ডকে আমরা দেখেছি। সে কিন্তু বারবার দলকে বাঁচিয়েছে, কিন্তু একটা গোলকিপার কতবার বাঁচাবে? সেটাই। তো শেষ পর্যন্ত কিন্তু ইংল্যান্ড আর পেরে ওঠেনি। এবং এখানে একটা মজার ব্যাপার দেখছি আমরা, গোল শট দেখতে পাচ্ছি আর্জেন্টিনা 15 বার করেছে, ইংল্যান্ড 5 বার করেছে, ক্রস করেছে আর্জেন্টিনা 20 বার। নয়ন ভাই, একটা ম্যাচে কি আসলে 34টা ক্রস হয়েছে দুই দলের, মানে দুই দলের যদি আমরা হিসাব করি আর কি, ইংল্যান্ড 14 বার করেছে, আর্জেন্টিনা 20 বার করেছে। এত ক্রস কি আসলে ফুটবল ম্যাচে দেখা যায়? এইটা নির্ভর করছে হচ্ছে ম্যাচটা কি সিচুয়েশনে আছে। দেখেন আর্জেন্টিনা কোন যখন কৌশলে হারছিল খেলা? এক গোলে, জি। তখনই কিন্তু বেশি ক্রস আসছিল এবং বাম পাশ থেকেও ক্রস আসছিল, স্পেশালি মেসির দিকে কিন্তু ওভারলোড ছিল। এবং মন্টিয়াল কিন্তু অলওয়েজ মেসি ভেতরে যাওয়ার পরে সে ট্র্যাক ব্যাক করে সব ডিফেন্ডার নিয়ে যাচ্ছিল এবং মন্টিয়াল কিন্তু ফ্রি ছিল। মন্টিয়ালও কিন্তু ক্রস করেছে এবং ডিপলও ক্রস করেছে, কারণ হচ্ছে সেন্ট্রালি ইংল্যান্ড টিম ব্লক করে রেখেছে। এবং দেখেন সেন্ট্রালি বেশ কয়েকটা শট হয়েছে কিন্তু কোনো গোল কিন্তু করতে পারেনি আর্জেন্টিনা। তার মানে তাদের একটা জায়গা থেকেই মানে গোল অ্যাসিস্ট করার সুযোগ ছিল, সেটা হচ্ছে ক্রস। এবং সেটাই কিন্তু আমরা টেকটিক্যালি দেখেছি। খুবই স্বাভাবিকভাবে এখানে 20টা ক্রস হওয়াটাই স্বাভাবিক আমার কাছে মনে হয়। রাইট। আমরা একটু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে যদি যাই, সেখানে আমরা দেখতে পাবো লিওনেল মেসিকে আমরা শুরুতেই দেখতে চাই। 90 মিনিট ম্যাচ খেলেছেন, 96 বার বল টাচ করেছেন। গোল স্কোরার হিসেবে আমরা লিওনেল মেসিকে, যেই মেসিকে চিনি, গতকাল গোল পোস্টে তিনি সেভাবে কোনো শটই নেননি, তিনি দুটো শট অ্যাসিস্ট নেননি পেয়েছেন। বলবো না, শট করার সুযোগ দেয়নি ইংল্যান্ড অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, অথবা দুই একটা ট্রাই তিনি করেছেন, ব্লক করে ফেলেছেন। কিন্তু মূলত তার ফোকাস ছিল সম্ভবত গতকাল দলকে অ্যাসিস্ট করা। এবং আপনি দেখেন 9টা ক্রস, 9টা ক্রস করেছেন তিনি, যেটা আমরা মাত্র আলোচনা করলাম যে মেসি কেন্দ্রিক হয়ে গেছে, কারণ মেসি ক্রসের অ্যাকিউরেসি বা কখন কিভাবে ক্রস করতে হবে সেটা ভালো জানে। এবং মেসি কিন্তু অনেকগুলা ক্রস কি বলবো চান্স ক্রিয়েট করেছে, হয়তোবা স্ট্রাইকিং পজিশনে যারা ছিলেন তারা সেটাকে গোল তৈরি করতে পারেনি, বাট এখানে ক্রস কিন্তু মেসির সিগনিফিকেন্ট। 9টা ক্রস, স্পেশালি আমার কাছে মনে হয় সেকেন্ড হাফেই মানে 9টার মধ্যে বেশিরভাগ। এবং এটা কিন্তু রেকর্ডও, বিশ্বকাপের নকআউট রাউন্ডে আপনার এক ম্যাচে 9টা ক্রস করেছেন, 10 বার ড্রিবল পাস করেছেন এবং 2টা অ্যাসিস্ট করেছেন। একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ারের এটা মানে ইন্ডিভিজুয়াল রেকর্ড কিন্তু এটি, নয়ন ভাই। না, মেসিকে আসলে আমার কাছে মনে হচ্ছিল সেই 25 বছর বয়স যখন তার ছিল, সেই মেসিকে আমরা দেখতে পেয়েছি। এবং মেসিকে আপনি আসলে যেটা বলবো সংজ্ঞায়িত করতে পারবেন না। মেসি কখন ড্রিবেল করবে, কখন ডান পায়ে বল মারবে, কখন বাম পায়ে বল মারবে, কখন 1 টাচ 2 টাচ করবে, এটা আসলে আনপ্রেডিক্টেবল। এবং দ্যাটস ওয়াই হি ইজ মেসি। মানে 39 বছর বয়স নয়ন ভাই ওনার, এবং 39 বছর বয়সের মধ্যে 20 বছর উনি ইন্টারন্যাশনাল ফুটবল খেলছেন বা ক্লাব ফুটবল খেলে আসছেন। এখন ফুটবলটা যেখানে আছে, মডার্ন ফুটবল যেখানে আছে, প্রত্যেকটা মুভমেন্ট যেখানে অ্যানালাইসিস করা হয়, সেখানে এখন পর্যন্ত লিওনেল মেসিকে কেউ প্রেডিক্ট করতে পারছে না নয়ন ভাই। মানে এটা কিভাবে সম্ভব? দেখেন আমি যদি ফিজিক্যাল অ্যাট্রিবিউটস বলি, টু বি অনেস্ট, যারা আর্জেন্টাইন সমর্থন আছেন তারা আমাকে হয়তো গালি দিতে পারেন, বাট ফিজিক্যাল যে অ্যাবিলিটি আছে সে কিন্তু ওয়ার্ল্ড কাপে যত প্লেয়ার আছে অনেক পিছিয়ে থাকবে। অ্যাট দ্য সেম টাইম ফুটবল হচ্ছে ব্রেইনের খেলা। আপনি ব্রেইনের যদি হিসাবটা করেন অন্য প্লেয়ারের সাথে, আমরা যদি তুলনা করি যে কোনো পৃথিবীর প্লেয়ার, সে কিন্তু যোজন এগিয়ে আছে, সেটা কিন্তু প্যারালাল না, আনপ্যারালাল। সো ফুটবল ইজ নট অনলি ফিজিক্যাল গেম, এটা বেশি হচ্ছে মেন্টাল গেম, ব্রেইন গেম। তো সেটাই কিন্তু আমরা বারবার দেখেছি। এই জায়গায় পৃথিবীর কোনো প্লেয়ারের সাথে আপনি মেসিকে তুলনা করতে পারবেন না, স্পেশালি ব্রেইনের দিক থেকে। এই ব্রেইনটাকে সে ইউজ করে, যার কারণে মেসি অন্য সব পৃথিবীর যে কোনো প্লেয়ারের চেয়ে সে আলাদা। রাইট, মানে এটাই হচ্ছে তাকে একদম সবার চেয়ে ডিফারেন্ট করে ফেলে। অ্যাট দ্য সেম টাইম স্কিল নিয়ে যদি কথা বলতে চাই, লিওনেল মেসির স্কিল কি, মানে আপনি বলছেন ফিজিক্যাল
মানে ইয়েটা কিন্তু হেল্পটা কিন্তু তিনি পান না, তার ফিটনেস যদি যেভাবে আমরা বলি, সেখান থেকে এই ফিটনেস নিয়ে এই স্কিল মেনটেন করা আসলে কিভাবে পসিবল? না, স্কিল বা আমরা যদি এটাকে টেকনিক বলি, সো টেকনিক্যালি তো টপ ক্লাস। আপনি দেখেন তার ফার্স্ট টাচ বলেন, এবং সে যখন উইথ দ্য বল থাকে মনে হয় যে বল তার কথা শুনছে, এবং মানে সে সবসময় বলটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। সো টেকনিক্যালি সে টপ, এবং ফিজিক্যালি যেটা বলবো যে একটু পিছিয়ে থাকলো। আর আপনি যখন টেকনিক্যালি ভালো হবেন তখন টেকটিক্যালিও আপনি ভালো হবেন, এবং সেটাই কিন্তু আমরা দেখেছি যে মেসি 9টা ক্রস করেছে এবং 9টার মধ্যে 3 থেকে 4টা গোল করার মতো সুযোগ ছিল, হয়তো বা একটা গোল হয়েছে। সো টেকনিক্যালি মানে ওয়ার্ল্ড ক্লাস, বা ওয়ার্ল্ড ক্লাসের বেশিও যদি কিছু থাকে সেটা তাকে মানে বলবো আমি। আর সেটাই আসলে মেসি টেকনিক্যালি টপ। এই ছবিটা আমাদের কাছে নেই, থাকলে আমরা দেখাতে পারতাম যে হ্যারি কেইন এবং অ্যান্থনি গর্ডন দুই পাশ থেকে দুজন এসেছিলেন, দুজনকে ড্রিবল পাস করে লিওনেল মেসি এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তটার কথা আপনার মনে আছে কি? হ্যাঁ, ফার্স্ট হাফে আমরা দেখেছি মেসি, শুধু মেসি না, সমস্ত আর্জেন্টিনা টিমকেই আপনার ইংল্যান্ড কাউন্টার প্রেস করেছে বা প্রেসিং করেছে, এবং প্রথমার্ধে আমার কাছে মনে হয়েছে যে শুধুমাত্রই মানে ফিজিক্যাল ব্যাটেল, এখানে টেকটিক্স বা অন্য কিছু আমরা দেখিনি। এবং মনে হয় টিমগুলো চাচ্ছিল যে অপোনেন্টকে একটু উইক করে ফেলতে। উইকেট চেয়ে বড় কথা যে আসলে মেন্টাল গেম তো ফুটবল, একটু উত্তেজিত করা, একটু আউট অফ কন্ট্রোলে টিমকে নিয়ে যাওয়া। কিন্তু দেখেন এইটাও আমার কাছে একটা স্কালোনের টেকটিক্স মনে হয়েছে, যখন আর্জেন্টিনা প্লেয়াররা কিন্তু অযথা ফাউল করছিল, অযথা জার্সি ধরে টেনে ফেলে দিচ্ছিল বা একটু খোঁচা দিচ্ছিল। এবং আমরা স্টার্টিং 11-এ দেখছিলাম জুলিয়ানো সিমিওনেকে, সম্ভবত তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল যে তুমি শুধুমাত্র ফাউল করবা। দেখেন সিমিওনি আমরা একটু সারপ্রাইজলি দেখেছি, বাট আমার কাছে মনে হয়েছে যে তাকে যে স্টার্টিং 11-এ খেলিয়েছে এটা একটা বেস্ট অপশন। দেন সিমিওনি উইথ দ্য বলের চেয়ে সে উইদাউট বল অনেক বেশি ডেঞ্জারাস ছিল, এবং আমরা খুব স্বাভাবিকভাবেই অনিমে ছিল যে ইংল্যান্ড ফিজিক্যাল গেম খেলবে এবং হাই প্রেস করবে বা কাউন্টার প্রেস বা গেগেন প্রেস, আমরা সেটাই কিন্তু আমরা দেখেছি। সো স্কালোনি তাকে নামিয়েছে সে ব্যাটেলটা ইকুয়ালাইজ করার জন্য, এবং তার কাজ কিন্তু সেটাই ছিল। অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু অপরচুনিটি তৈরি করেছিল, বাট হয়তো সে ফিনিশ করতে পারেনি। বাট তার যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সে কিন্তু আমার কাছে মনে হয় 100% তার দায়িত্বটা পালন করেছে। রাইট, খোলা চোখে আসলে অনেকেই তার সমালোচনা করছেন, বাট আলটিমেটলি তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, কোচের যে ভাবনা ছিল সেটি তিনি তার দায়িত্বটা পালন করেছেন, বা কোচের ভাবনা তিনি পূরণ করেছেন। আমরা একটু ম্যাকঅ্যালিস্টারকে দেখতে পারি। ম্যাকঅ্যালিস্টার গতকালকের ম্যাচে কেমন খেলেছেন? আমার কাছে মনে হয় ম্যাচের অনেকটুকু অংশ তিনি নিয়ন্ত্রণ করেছেন। আমরা এনজো ফার্নান্দেজকে এখানে দেখতে পাচ্ছি। এনজো ফার্নান্দেজ একটি গোল পেয়েছেন, যে বুলেট শটটার কথা আমরা বলছিলাম। তার আগে 104 বার তিনি বলে টাচ করেছেন এবং সাকসেসফুল পাস দিয়েছেন 82টা এর মধ্যে। না, একটা মিডফিল্ডের জন্য দেখেন যে 98% সাকসেসফুল পাস, সো এটা টপ, মানে টপ অফ দ্য টপ আমরা বলতে পারি। এবং দেখেন মডার্ন ফুটবল অনেক বেশি গতিশীল, অনেক বেশি ওয়ান টাচ টু টাচ, এবং অনেক বেশি হাই ইন্টেন্সিটি। এবং শেষের দিকে যদি আমরা মানে স্ট্যাটিস্টিক্সটা দেখি, রক্ষণের সহায়তা 6 বার, তার মানে হচ্ছে কি সে অ্যাটাকিংয়েও ডোমিনেট করেছে, অ্যাট দ্য সেম টাইম সে টিম গেমের অংশ হিসাবে ডিফেন্সকেও সে হেল্প করেছে। সো এই জন্যই মানে সে পৃথিবীর অন্যতম একজন প্লেয়ার বা মিডফিল্ডার আমি বলতে পারি। রাইট, এবং গত ওয়ার্ল্ড কাপের তিনি সেরা উদীয়মান ফুটবলার হয়েছিলেন, এবং এরপরে আমরা দেখি তার মার্কেট ভ্যালু অনেক বেড়ে যায়, তিনি চেলসিতে খেলছেন। এই বর্তমান যে আর্জেন্টিনার টিমটা আছে, এই বর্তমান টিমটার মধ্যে সম্ভবত এনজো ফার্নান্দেজ এবং ম্যাকঅ্যালিস্টার ছাড়া সবাই কিছুটা আমরা যদি ধরে থাকি মানে মিডিওকার টিমগুলোতে খেলছেন। এই দুজন ফুটবলার টপ টিমে খেলছেন এখন পর্যন্ত, এবং তিনি যে টপ টিমে খেলছেন এবং যে তিনি যে টপ লেভেলের প্লেয়ার সেটি তিনি আমার মনে হয় প্রমাণ করেছেন। এবং আমরা গতবার যেটা দেখেছি, গতবার হয়তো তার বয়স কিছুটা কম ছিল, এবার আমি প্রথম ম্যাচটা যখন দেখছিলাম ফিজিক্যালি কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, স্পেশালি তার আপার পার্ট এবং লোয়ার পার্ট অনেক বেশি স্ট্রং মনে হয়েছে আপনি যদি দেখেন তার 4 বছর আগে। এবং যেহেতু সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে, এইখানে অনেক বেশি গতিশীল ফুটবল খেলে, এবং সেইখানেই থেকে কিন্তু তার একটা আমি মনে করব যে তার ইমপ্রুভমেন্টের জায়গাটা সিগনিফিকেন্টলি, এবং সেটারই বহিঃপ্রকাশ কিন্তু আমরা কয়েকটা ম্যাচে দেখেছি, এবং সে গোল করেছে এবং অন্তিম মুহূর্তে যখন খুব রিকোয়ার্ড ছিল গোল করার আর্জেন্টিনার জন্য। রাইট, আমরা একটু ম্যাকঅ্যালিস্টারকেও দেখতে পারি, ম্যাকঅ্যালিস্টারের পারফরমেন্সটা আমরা দেখতে পারি।
গতকালকের ম্যাচে ম্যাকালিস্টার কেমন খেলেছেন আসলে নয়ন ভাই? কোনো গোল নেই, কোনো অ্যাসিস্ট নেই, কিন্তু তাকে আসলে আপনি কিভাবে ডিফাইন করেন? ম্যাকালিস্টার অ্যাকচুয়ালি আমরা ওর পারফরমেন্স খুব বেশি দেখতে পাবো না, বাট সে কিন্তু অনেক ডার্টি ওয়ার্ক করে, হ্যাঁ। এবং একটা ফুটবল প্লেয়ারের মেসির মতো যদি আপনি 10 জন প্লেয়ার থাকে, সেই টিম কিছুই করতে পারবে না। সো এখানে ইন্ডিভিজুয়াল রুলস আছে এবং পজিশনাল ওয়েজেই, এবং সে নাম্বার 10-এ খেলে, নাম্বার 8-এ খেলে, সে ডিফেন্সে যে স্লাইড করছে, এবং সে কিন্তু হেডেও দিয়েছে গতকাল একটি, জি। হয়তো বা আনফরচুনেটলি সে গোল পায়নি, সেটি ঠেকিয়ে দিয়েছেন এবং একটি শট নিয়েছেন যেটি হচ্ছে বারে লেগে ফিরে আসে। বাইরে লেগে শেষের দিকে, জি। এবং তার দেখেন 92% সাকসেসফুল পাস। সো এটা একটা মিডফিল্ড এর হওয়া উচিত, এবং সে গোলেও শট করেছে 3টা, এবং রক্ষণভাগেও কিন্তু সে সহায়তা করেছে। সো আমি মনে করি যে অ্যাজ এ মিডফিল্ডার মানে সে পারফেক্ট আর্জেন্টিনা টিমের জন্য। পুরো পিচে তিনি দৌড়ে বেরিয়েছেন, যেটি এই স্ট্যাট যেটি বলছে, তিনি পুরো পিচে দৌড়ে বেরিয়েছেন, এবং তিনি রক্ষণে সহায়তা যেমন করেছেন, অ্যাটাকিংয়ে গিয়েছেন, মিডফিল্ডে বল নিয়ন্ত্রণ করেছেন। সব দিক মিলিয়েই আসলে আমরা মেসিকে দেখি, মেসিকে নিয়ে অনেক কিছু বলি, বাট এই প্লেয়াররা একেবারে জান দিয়ে লড়ছেন আর্জেন্টিনা টিমের জন্য। এবং নয়ন ভাই, আমি একটু টিম গেমটা নিয়ে শুনতে চাই। ফুটবল 11 জনের খেলা, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে একটা দুইটা ম্যাচ বের করে ফেলা যায়। মেসি হয়তো দিনের পর দিন করছেন দেখেই তিনি এক্সট্রাঅর্ডিনারি, বাট এই প্লেয়াররা যেভাবে আসলে তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, সো মানে ফুটবল তো টিম গেম। আমি একটু টিম গেমটা নিয়ে শুনতে চাই। আমরা মানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে তো সব ম্যাচ বের করে ফেলা যাবে না। দেখেন, টিম গেম যদি আমি বলি, আর্জেন্টিনার চেয়ে আমি ইংল্যান্ডের কথা যদি বলি, ইংল্যান্ড মানে আগের বিশ্বকাপেও ইন্ডিভিজুয়াল হাই প্রোফাইল প্লেয়ার ছিল, বাট ইংল্যান্ড যে ফুটবল খেলেছে স্পেশালি সেমিফাইনাল পর্যন্ত, আমরা অন্যরকম এক ইংল্যান্ড দেখেছি। জি। বর্তমান সময়ে তাদের গোল্ডেন মানে কি বলবো জেনারেশন বলতে পারি আমরা এই টিমটাকে, বাট এখানে টুকেলের একটা ক্রেডিট দিতে হবে, কারণ সে টিমটাকে মানে একত্র করে একটা টিম হিসাবে খেলিয়েছে। এবং যেটা আমি সবসময় বলি, একটা হেড কোচের কাজই হচ্ছে যে তার ম্যান ম্যানেজমেন্ট। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্য সময়ের যে কোনো সময়ের চেয়ে ইংল্যান্ডের অনেক ভালো টিম ছিল, এরকম বা এর চেয়ে হয়তো ভালো টিম ছিল, কিন্তু এই ধরনের পারফরমেন্স কিন্তু আমরা দেখিনি। স্পেশালি ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত এসেছে, আমরা স্বপ্ন হয়তো বা দেখেছিলাম বা অনেকে ভাবছিলাম যে ইংল্যান্ড হয়তো ফাইনালে যাবে। যাই হোক, কালকের ম্যাচটা হয়তো বা আনফর্চুনেটলি হেরে গেছে, বাট এই পর্যন্ত আসার কৃতিত্ব শুধু ইন্ডিভিজুয়াল প্লেয়ার না, সেক্ষেত্রে টুকেলের রয়েছে। রাইট নয়ন ভাই, আমরা আপনার কাছ থেকে আরো শুনতে চাইবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি আরো একটা বিরতি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন মাঠে। নয়ন ভাই, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, দুটো সেমিফাইনালও শেষ। থার্ড প্লেস একটা ম্যাচ আছে তার, তবে সব নজর তো নিশ্চয়ই এখন ফাইনালে, এবং সেই ফাইনালে স্পেন এবং আর্জেন্টিনা অনেকটা সিমিলার ট্যাকটিকে মনে হয় খেলে থাকে দুটো দল। কিছু বল হোল্ড করে দেন আস্তে ধীরে অ্যাটাকে যাওয়া, এই ধরনের ফুটবলটা খেলে থাকে, যদি না অন্য প্রতিপক্ষরা কৌশল চেঞ্জ করে ফেলে আর কি, অথবা দল আগে পিছিয়ে চলে যায়। সেক্ষেত্রে মাঠে তো অবশ্যই অনেক সময় ট্যাকটিক চেঞ্জ হয়। বাট স্পেন এবং আর্জেন্টিনা দুই দলে যে দুজন কোচ আছেন, লুইস দে লা ফুয়েন্তের কাছে একসময় কোচিং শিখেছেন লিওনেল স্ক্যালোনি, এবং সেটি তিনি কদিন আগে বলেছেনও, এবং স্ক্যালোনির কোচিং মাস্টার মাইন্ড মানে মাস্টার ক্লাস আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড স্টেজে। সো এই ম্যাচটাকে আপনি আসলে কেমন হতে যাচ্ছে এই ফাইনাল ম্যাচটা? আমার কাছে মনে হয় এটা একটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং টেকটিক্যাল ব্যাটেল হবে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় আর্জেন্টিনার প্রচুর স্ট্রেংথ রয়েছে, মেসির মতো টপ ক্লাস প্লেয়ার রয়েছে যে কিনা যে কোনো সময় যে কিছু করতে পারে, এবং আর্জেন্টিনার কিন্তু দুর্বলতা রয়েছে। তো প্রত্যেকটা টিমের কিন্তু দুর্বলতা রয়েছে। এখন ফুয়েন্তে আসলে কিভাবে আর্জেন্টিনাকে ফেস করবে সেইটাই দেখার বিষয়। বাট আমার কাছে মনে হয় আর্জেন্টিনা লো ব্লকের এগেনস্টে বেশ স্ট্রাগল করেছে, আমরা নকআউট পর্বে দেখেছি। অ্যাট দ্য সেম টাইম ফিজিক্যাল যদি গেম খেলা হয় বা হাই প্রেসিং করা হয়, সেখানেও কিন্তু আর্জেন্টিনা স্ট্রাগল করেছে। সো আমার কাছে মনে হয় স্পেন যে গত ম্যাচটা খেলেছে ফ্রান্সের এগেনস্টে, তারা কিন্তু প্রচুর ফিজিক্যাল ব্যাটেল ছিল, এবং আমার কাছে একটু অবাকই লেগেছে যে 90 মিনিট, অলমোস্ট 90 মিনিট স্পেন ফ্রান্সের এগেনস্টে একই রকম ফুটবল খেলেছে। এবং ফ্রান্সের যদি মানে আমি স্ট্রেংথের কথা বলি, যে অ্যাটাকিং ট্রানজিশন, অ্যাটাকিং ট্রানজিশন তারা কিন্তু অনেক ভালো, কারণ তাদের রয়েছে এমবাপ্পে আছে, দেমবেলে আছে, ওলিসের মতো প্লেয়ার আছে, এবং একজন যখন বল পায় তার 2 থেকে 3 জন প্লেয়ার সেটা কিন্তু ফ্রি স্পেসে যায়।
জি। এবং যেটা করেছে স্পেন, তারা বল লুজ করার সাথে সাথে ইমিডিয়েট প্রেস করেছে, যেটাকে আমরা কাউন্টার প্রেস করি, জি। এবং 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে তারা কিন্তু উইন করেছে। Ball win এটা করেছে। শুধু একটা বা দুইটা অ্যাকশন না, 90 মিনিটেই তারা করেছে। আর সুতরাং এই জায়গায় কিন্তু মানে কি বলবো, স্পেন অনেক এগিয়ে ছিল, যার কারণে অনেকে বলে যে এমবাপ্পে খেলতে পারেনি। আমার কাছে মনে হয়েছে যে এমবাপ্পেকে খেলতে দেয়া হয়নি। হয়নি, রাইট। সো এটা আমরা আসলে খুব আগ্রহের জায়গা নিয়ে তাকিয়ে আছি যে ফাইনালের কি ধরনের টেকটিক্যাল ব্যাটেল হয়। দুজনেই মেসিকে আসলে তারা খেলতে মাস্টারমাইন্ড দিবে কিনা, এমবাপ্পেকে যেভাবে তারা পকেট বন্দি করে ফেলেছিল, মেসিকে যদি তারা সেভাবে পকেট বন্দি করে রাখতে পারে, ম্যাচটা তারা উইন করতে পারে। বাট মেসি পকেট বন্দি থাকতে মানে মেসিকে পকেট বন্দি করা সম্ভব কিনা? না, এটা আমার কাছে মনে হয় না। দেখেন, মেসি যদি আপনি প্রত্যেকটা ম্যাচ দেখেন, সেই স্ট্রাইকিং দিয়ে শুরু হলো, সে কিন্তু সামটাইমস লেফট সাইডেও যায় এবং রাইট সাইডে স্পেশালি সেকেন্ড হাফে আসে, এবং সামটাইম তাকে যখন বেশি প্রেস করা হয় সে কিন্তু ডিফেন্সের সামনে থেকে বল নেয়। সো মেসি কিন্তু মেসি কিন্তু ফিক্সড কোনো প্লেস নাই। এবং আমরা যেটা প্রথম ম্যাচে দেখেছি, মেসি হাঁটছিল, স্পেশালি প্রথম ম্যাচে প্রথমার্ধে, জি। কিন্তু এন্ড অফ দ্য ডেতে দেখেন যে সে কিন্তু Hat-trick। ডোমিনেট করেছে। তো মেসিকে উইথ দ্য বল যেরকম ডেঞ্জারাস, আমার কাছে মনে হয় উইদাউট বলে আরও বেশি ডেঞ্জারাস। এবং সে সেই সময়টা যেটা করে, সে পুরো মাঠকে স্ক্যান করে এবং সে বল পাওয়ার পরে কি অ্যাকশানে সে যাবে, দুটা অপশন কিন্তু আগেই সে তৈরি করে ফেলে। সো আমি বলবো যে সে এক্সট্রিম লেভেলে প্রোয়েক্টিভ প্লেয়ার, এবং মেসিকে আসলে আটকানোর মতো মানে আমার কাছে মনে হয় না কোনো টিম রয়েছে। অ্যান্ড অফ কোর্স ইটস গোয়িং টু বি মেসি ভার্সেস ইয়ামাল ম্যাচ। সো ইয়ামালকে নিয়ে অনেক বেশি হাইপ আছে। এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে আপনি যে ইয়ামালকে নিয়ে এত আলোচনা হচ্ছিল, সেই ইয়ামালকে কি আপনি পেয়েছেন কিনা, নাকি বিগ ম্যাচের জন্য, ফাইনাল ম্যাচের জন্য তিনি সব জমিয়ে রেখেছেন? না, ইয়ামাল দেখেন, আপনি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে কিছুটা কিন্তু ইনজুরি ছিল, আমরা জানি সবাই, এবং আস্তে আস্তে সে কিন্তু বেটার ফুটবল খেলছে। স্পেশালি আমি 3টা যদি ম্যাচ দেখি, এবং আমি যদি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে ইয়ামালকে আমরা কি ওইভাবে ডিফেন্ডিংয়ে দেখেছি কিনা, আপনি একটা দেখেন, ইয়ামাল কিন্তু একটা ট্র্যাক ব্যাক করে একটা বল আপনি স্লাইড করেছিল, সম্ভবত কে ছিল, ফ্রান্সের এমবাপ্পে ছিল, এমবাপ্পেকে স্লাইড করেছিল। তো এই ধরনের কিন্তু আমরা ট্যাকেল ইয়ামালকে আমরা দেখিনি। তার মানে এটা টেকটিসের একটা অংশ ছিল, এবং তারা একই সাথে অ্যাটাকে গিয়েছে এবং একই সাথে তারা প্রেস করেছে। সো ইয়ামাল আমার কাছে মনে হয় যে ফাইনালে আরও বেটার ফুটবল খেলবে, এবং ইয়ামাল একদিকে আছে, আরেকদিকে মেসি আছে। সো এটা আসলে আমার কাছে মনে হয় যে পৃথিবীর ইতিহাসে যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে, এটা একটা অন্যতম ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে। গুরু শিষ্যের লড়াই আমরা বলছিলাম যে এখানে কোচ, স্পেনের কোচ হচ্ছেন আর্জেন্টাইন কোচকে শিখিয়েছেন, আবার অনেকেই বলে থাকেন ইয়ামাল হচ্ছেন মেসির আশীর্বাদ পুষ্ট। আমরা একটা ছবি প্রায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, রাইট? সো লুই দে লা ফুয়েন্তেকে নিয়ে একটু শুনতে চাই নয়ন ভাই আপনার কাছ থেকে। আপনারা যেহেতু আপনারা নিজেরাও কোচিং করান, সো কোচরা হচ্ছে কখন আসলে মানে কোচদের ভূমিকা, ফুটবলে কোচদের ভূমিকা মানে অনেক বেশি থাকে। ম্যাচে যে কোনো মোমেন্টাম তারা চেঞ্জ করে ফেলতে পারেন। এইসব মুহূর্তগুলোতে সাবস্টিটিউট করার ক্ষেত্রে বা হচ্ছে প্ল্যানিং চেঞ্জ করার ক্ষেত্রে, ম্যাচে কিছুক্ষণ পরপরই তো ট্যাকটিক চেঞ্জ হয়, এইসব ক্ষেত্রে আপনি ফুয়েন্তেকে আসলে কিভাবে মার্ক করবেন? ফুয়েন্তে আসলে 2022 সাল থেকে কাজ করছে, এবং মোটামুটি 4 বছর যেহেতু আছে, তো সে সব প্লেয়ার সম্বন্ধে জানে যে ইন্ডিভিজুয়াল কার কি টেকনিক্যালি বা টেকটিক্যালি ভালো আছে। সো একটা কোচের কাজ থাকে যে অপোনেন্ট কে আছে, তাদের স্ট্রেংথ কোথায়, তাদের দুর্বলতা কোথায়, এবং অপোনেন্ট কি ফরমেশনে খেলে, অপোনেন্টের কি প্লেয়ার কারা কারা, অপোনেন্টের দুর্বলতা আমরা কিভাবে অ্যাটাক করব, এবং অপোনেন্টের যদি বেটার কোনো ফুটবলার থাকে, লাইক মেসির মতো প্লেয়ার হচ্ছে, তাকে আমরা কিভাবে ব্লক করব। সো এই অনুযায়ী কিন্তু ফুয়েন্তে কিন্তু তার ফরমেশন সাজাবেন, এবং তার স্টাইল অফ প্লে বলেন বা তার টেকটিক্স বলেন, তার স্টার্টিং 11 বলেন, এবং সময়ের সাথে সাথে এটা কিন্তু তার স্টাইল অফ প্লে বলেন বা ফরমেশন কিন্তু চেঞ্জ হতে পারে। এটা আগে থেকে আমরা বলতে পারবো না এক্স্যাক্টলি কী ফরমেশনে খেলবেন, কী টেকটিক্স সে অবলম্বন করবেন। তবে তার মাথায় নিশ্চয়ই একটা ম্যাচের প্রি প্ল্যান থাকে বা ম্যাচ ম্যানেজমেন্টের প্ল্যান থাকে, এবং সেটা কিন্তু তার মাথায় থাকে, যেটা স্কালোনিকে আমরা দেখেছি গত কয়েকটা ম্যাচে। সে মুহূর্তে টেকটিক্স চেঞ্জ করেছেন, ফরমেশন চেঞ্জ করেছেন, অ্যাটাকিং বাড়িয়েছেন যখন সে গোল পাচ্ছিল না। সো আমার কাছে মনে হয় দুজনই মাস্টার মাইন্ড কোচ দু টিমের জন্য, এবং এটা একটা মাস্টার মাইন্ডের একটা ব্যাটেল আমরা দেখতে পারবো। যদিও গুরু শিষ্যের একটা লড়াই, কিন্তু সেই কিন্তু গুরু জিততে পারে এবং শিষ্য কিন্তু গুরুকে এগিয়ে
বলবো যে ব্যাটেলে Out করে দিতে পারে। আউট করে দিতে পারে। সো এটা আমরা আসলে দেখার জন্য আগ্রহ করে বসে আছি আসলে কি Right. হয়। নয়ন ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। নয়ন ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ওয়ার্ল্ড কাপেরও শেষ পর্যায়ে চলে এসেছি। দুটো ফাইনালিস্ট দল আমরা পেয়ে গেছি। এখন প্রশ্ন একটাই, হু ইজ গোয়িং টু বি দ্য চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড? দেখেন এইবার ওয়ার্ল্ড কাপে যেভাবে মানে খেলাগুলো হচ্ছে, এটা প্রেডিকশন করা খুবই দুরূহ কাজ আপনার জন্য, আমার জন্য। বাট আপনি যদি স্পেসিফিক জানতে চান, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা যদি অ্যাটাকিং থার্ডে যে চান্সেসগুলো আসবে সেগুলো যদি তারা এভিল করতে পারে, আমি আর্জেন্টিনাকে একটু এগিয়ে রাখবো। বাট স্কোর লাইনের কথা যদি আপনি বলেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আর্জেন্টিনা 2, স্পেন 1। এবং আর্জেন্টিনা গত ওয়ার্ল্ড কাপের নকআউট থেকে এখন পর্যন্ত সব ম্যাচেই 2 গোলের বেশি গোল করেছে। সুতরাং আপনি যদি বলছেন 2-1, এটা একটা ভালো সম্ভাবনা কিন্তু আছে। এবং অবশ্যই আপনি ম্যাচ সিচুয়েশন চিন্তা করেই বলেছেন। আমরা দেখার অপেক্ষায় আসলে ম্যাচটা কেমন হতে যাচ্ছে। একটা ফাইনাল ম্যাচের মতো হবে, রোমাঞ্চকর হবে, আমরা সেটি আশা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ নয়ন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। এর মাধ্যমে শেষ করে দিব এখন মাঠের আজকের আয়োজন। তবে তার আগে জানিয়ে যাব আজকের কুইজ। আজকে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে 64 দলের বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে ফিফা। তার আগে প্রথমবার 32 দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হয় কত সালে, সেটি হচ্ছে আজকের প্রশ্ন। 4টা অপশন আছে। অপশন এ তে আছে 1994, অপশন বি তে আছে 1998, অপশন সি তে আছে 2002 এবং অপশন ডি তে আছে 2006। আপনার উত্তর যেভাবে পাঠাবেন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EKHON স্পেস QZ স্পেস 336 স্পেস আপনার উত্তর স্পেস আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। যারা জয়ী হবেন তাদের জন্য থাকছে দারুণ দারুণ সব পুরস্কার। এর মাধ্যমে শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।